আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী অধ্যায় ষষ্ঠ নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। রাজনৈতিক দল গত ক্লাসে তোমাদের পড়ানো হয়েছে। আজকে নেতৃত্ব ও সুশাসন নিয়ে আমরা আলোচনা করব। আলোচ্য বিষয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য, সুশাসন ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, নেতৃত্ব ধারণা ও সংজ্ঞা, নেতৃত্বের প্রকারভেদ, নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী, স্থানীয় উন্নয়নে স্বেচ্ছাসেবী সংস্থা এনজিওর ভূমিকা। আচ্ছা, তাহলে প্রথমে আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে বা বলতে কি বোঝায়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমমনোভাবাপন্ন স্বার্থের দ্বারা তারা আবদ্ধ হন, অর্থাৎ সমমনোভাবাপন্ন মনোভাব নিয়ে স্বার্থের বন্ধনে আবদ্ধ হয়ে তারা পরস্পরের মধ্যে আবদ্ধ হন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিন্তু প্রয়োজন বোধে মিটিং, মিছিল, শোভাযাত্রা এগুলোর মাধ্যমে সরকারকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে সরকারি যে কোনো নীতি বা সিদ্ধান্তটাকে নিজেদের অনুকূলে নিয়ে এসে প্রভাবিত করে। যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো নীতি নিজেদের অনুকূলে নিয়ে আসে, তাদের সমজাতীয় মনোভাব তাদের ভিতরে কাজ করে, এই বন্ধনে তারা আবদ্ধ হয়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা অ্যালান আর বল বলেছেন, সমমনোভাবাপন্ন সদস্যদের নিয়ে গঠিত গোষ্ঠীকেই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য আছে, যেমন বেসরকারি সংগঠন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বেসরকারি সংগঠন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কিন্তু সরকারি স্বীকৃতি থাকে না। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য নিজ স্বার্থ, অর্থাৎ তাদের স্বার্থ হাসিল করা, অর্থাৎ সরকারি সিদ্ধান্তটাকে নিজেদের অনুকূলে নিয়ে আসা। তারপর অরাজনৈতিক। চাপ সৃষ্টিকারী কিন্তু রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, তারা রাজনীতির সাথে সম্পৃক্ত না, তারা সম্পূর্ণ আলাদা। অর্থাৎ তারা সমজাতীয় মনোভাব নিয়ে স্বার্থের বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের কাজ হলো সরকারি নীতিটাকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা বা নিজেদের অনুকূলে নিয়ে আসা। সরকারকে নিয়ন্ত্রণ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকার গঠন বা সরকারকে নিয়ন্ত্রণ করে না, অর্থাৎ সরকারি সিদ্ধান্তটাকে নিজেদের অনুকূলে নিয়ে আসে। এই মোটামুটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য। সুশাসন ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রথাগত ধারণাটা অনেকটা পাল্টে গিয়েছে। বর্তমানে আন্তর্জাতিক সংস্থা, দাতা সংস্থা, এনজিও, সিভিল সমাজ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মতোই কিন্তু কাজ করছে। আর এইসব সংস্থার চাপে সরকার দক্ষতা বৃদ্ধি পায়, ব্যয় হ্রাস ইত্যাদির ফলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। সুশীল সমাজ, অর্থাৎ সুশীল সমাজের সুপারিশ বা বক্তব্যকে কিন্তু সরকার উপেক্ষা করতে পারে না। সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিছু ভূমিকা পালন করে, অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুশাসন প্রতিষ্ঠায়। সরকারি নীতিকে প্রভাবিত করে। সেই বৈশিষ্ট্যগুলো হলো সরকারি নীতিকে প্রভাবিত করে, সৎ ও যোগ্য বিচারক অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, জনমত গঠন করে। এগুলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ প্রয়োগ করে সরকারকে নীতি প্রণয়নে প্রভাব বিস্তার করে, অর্থাৎ এই চাপ প্রয়োগের ফলে সরকার ভুল নীতি বা তার নীতি পরিবর্তনে সক্ষম হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠা। সৎ ও যোগ্য বিচারক যদি নিয়োগ লাভ করে, নিয়োগ লাভের পর স্বাধীন নিরপেক্ষভাবে যাতে বিচার কার্য সম্পন্ন করে, এজন্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সরকারের উপর, অন্যান্য প্রভাবশালী ব্যক্তির উপর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ প্রয়োগ করে, যার ফলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। এভাবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সুশাসন প্রতিষ্ঠায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমলাদের ক্ষেত্রে আমলারা কিন্তু সরকারি নীতি বাস্তবায়ন করে।
সরকার যে আইন প্রণয়ন করে বা যে নীতি প্রণয়ন করে সেটা বাস্তবায়ন করে কারা? আমলারা। তার আগে আমি একটু বলে নেই আমলা কে বা কারা। আমলা হচ্ছে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলা হয় আমলা। এনারা স্থায়ী বেতনভুক্ত পেশাজীবী শ্রেণী। এই আমলারা সরকারি নীতি বাস্তবায়ন করে। এই আমলাদের উপর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ প্রয়োগ করে যেন তারা গণমুখী কাজ করতে বাধ্য হন। এভাবে তারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সুশাসন প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করে। জনমত গঠন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী জনমত গঠনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনমত গঠনের কিছু বাহন আছে, যেমন হচ্ছে সংবাদপত্র, রাজনৈতিক দল, শিক্ষা, তারপর প্রচার মাধ্যমগুলো, আরও যেগুলো আছে। চাপ সৃষ্টিকারী এই জনমত গঠনের বাহনের উপর চাপ প্রয়োগ করে সুশাসন প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এভাবে সুশাসন প্রতিষ্ঠায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখন আমরা আলোচনা করব রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পার্থক্য। জাতীয় কল্যাণ, রাজনৈতিক দল জাতীয় কল্যাণে কাজ করে থাকে, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তা করে না। সাংগঠনিক পার্থক্য, সংগঠনের দিক রাজনৈতিক দল অপেক্ষা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দুর্বল। কাজকর্মের পদ্ধতি, রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম গোপন। লক্ষ্য উদ্দেশ্যগত পার্থক্য, রাজনৈতিক দলের লক্ষ্য থাকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য থাকে সরকারি সিদ্ধান্তটাকে নিজেদের অনুকূলে নিয়ে আসা। প্রকৃতিগত পার্থক্য, রাজনৈতিক দল গঠিত হয় জাতি, ধর্ম, বর্ণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গঠিত হয় সম মনোভাবাপন্ন অর্থাৎ ভিত্তিতে সমস্বার্থের লোকদেরকে নিয়ে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গঠিত হয়। নির্বাচনে অংশগ্রহণ, রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ করে না। এরপর নেতৃত্বের ধারণা ও সংজ্ঞা, অর্থাৎ লিডারশিপ। নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ হলো লিডারশিপ, আর নেতার ইংরেজি প্রতিশব্দ লিডার। আর লিডারশিপ কথাটা আসছে ইংরেজি লিড থেকে। লিড অর্থ কি? পরিচালনা করা, অর্থাৎ বলা হয় যে লিড দেয়, অর্থাৎ যিনি সামনে থেকে লিড দেয় তাকে নেতা বলা হয়। নেতা হচ্ছেন পথ প্রদর্শক বা নির্দেশ প্রদান করে, সামনে থেকে পথ দেখায় বা নির্দেশ প্রদান করা হয়, তাকে লিডার বলা হয় বা নেতা বলা হয়। আর এই নেতার গুণকে বা যোগ্যতাকে বলা হয় নেতৃত্ব। তাহলে আমরা জানলাম নেতৃত্ব কি, নেতা কি, নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কি লিডারশিপ, নেতার ইংরেজি প্রতিশব্দ লিডার, এবং লিডারশিপ কথাটা আসছে লিড থেকে। লিড অর্থ কি? পরিচালনা করা। এখানে যে কথাগুলো বললাম, এখানে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কি, লিডারশিপ, বা নেতৃত্ব কি? নেতৃত্ব হচ্ছে নেতার গুণ বা যোগ্যতা। নেতার গুণ বা যোগ্যতাকে নেতৃত্ব বলা হয়। তবে পৌরনীতিতে একটু ব্যাপক অর্থে আলোচনা করা হয় বা বলা হয় নেতৃত্ব হচ্ছে নেতার সেই গুণ যা অন্যকে কতখানি প্রভাবিত করতে পারে, তাকেই পৌরনীতিতে তাকেই নেতৃত্ব বলা হয়। কিম্বো লিয়ং বলেছেন, নেতৃত্ব হলো ব্যক্তির সেই গুণাবলী যা দ্বারা অন্যের কর্মধারাকে প্রভাবিত করে এবং অন্যের উপর আধিপত্য বিস্তার করে। তাহলে আমরা নেতৃত্বের ধারণা ও সংজ্ঞা সম্পর্কে জানলাম। এখন আমরা নেতৃত্বের প্রকারভেদ সম্পর্কে জানব। নেতৃত্ব প্রধানত 4 প্রকার। 1. বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। 2. রাজনৈতিক নেতৃত্ব। 3. সম্মোহনী নেতৃত্ব। 4. প্রশাসনিক নেতৃত্ব। এছাড়া আরও নেতৃত্ব আছে, যেমন একনায়কতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, সর্বাত্মকবাদী নেতৃত্ব, তারপর তত্ত্বাবধানকারী নেতৃত্ব। তবে প্রধানত 4 প্রকার।
বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব বিশেষ কোনো জ্ঞান শিক্ষা দীক্ষা দ্বারা যে নেতৃত্ব গড়ে ওঠে তাকে বলা হয় বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। উদাহরণস্বরূপ এখানে একজন অধ্যাপক, একজন চিকিৎসকের কথা বলা যেতে পারে। অর্থাৎ একজন অধ্যাপক তার দক্ষতা, সততা, তার দায়িত্বশীলতা দিয়ে মানুষের মনকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ অধ্যাপকের এক্ষেত্রে অনেস্টি, সিম্পলিসিটি, রেসপন্সিবিলিটি, পাঞ্চুয়ালিটি এই বিশেষটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ সততা, দক্ষতা, দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা এইগুলি দিয়ে মানুষকে কি করতে পারে? প্রভাবিত করতে পারে। তাকে বলা হয় বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক আদর্শ ও কর্মসূচি প্রচার করতে গিয়ে বিশেষ কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করার কাজে যখন সফলতা লাভ করে তাকে রাজনৈতিক নেতৃত্ব বলা হয়। আচ্ছা, রাজনৈতিক নেতৃত্বে নেতা তার কাজ ত্যাগ তিতিক্ষা দ্বারা জনগণের আস্থা অর্জন করে। যেমন শেরে বাংলা একে ফজলুল হক, তোমরা নামটা নিশ্চয়ই শুনেছ। বাংলার বাঘ বলা হয় শেরে বাংলা একে ফজলুল হককে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, ইন্দোনেশিয়ার আহমেদ শোয়েকার্নো, চীনের মাও সেতুং, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এনারা ছিলেন রাজনৈতিক নেতৃত্বের শ্রেষ্ঠ উদাহরণ। এরপর সম্মোহনী নেতৃত্ব। সম্মোহনী নেতৃত্ব বলতে বোঝায় সেই নেতৃত্ব যে নেতৃত্ব ভীষণভাবে, এখানে একটু জোর দিয়ে বলা হয়েছে, ভীষণভাবে অন্যদের উপর অনুপ্রাণিত করে, প্রভাবিত করে বা উদ্বুদ্ধ করে। সম্মোহনী নেতৃত্ব কিন্তু এখানে জোর দিয়ে বলা হয়েছে, ভীষণভাবে আকর্ষিত করে, তাকে বলা হয় সম্মোহনী নেতৃত্ব। সম্মোহনী নেতৃত্বের অপর নাম জাদুকরী নেতৃত্ব। অর্থাৎ জনগণকে এমনভাবে জাদু করে, আকৃষ্ট করে, তাকে বলা হয় সম্মোহনী নেতৃত্ব। সম্মোহনী নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারতের মহাত্মা গান্ধী, এনারা উজ্জ্বল উদাহরণ। এনারা তাদের দক্ষতা, যোগ্যতা দিয়ে মানুষকে তাদের প্রতি আকর্ষিত করেছেন। সম্মোহনী নেতৃত্বের ধারণা ম্যাক্স ওয়েবার সম্মোহনী নেতৃত্বের সর্বপ্রথম ধারণা দিয়েছেন। এরপর প্রশাসনিক নেতৃত্ব। অফিস আদালত বা কলকারখানায় প্রশাসনিক কর্মকর্তাকে ঘিরে যে নেতৃত্ব গড়ে ওঠে তাকে প্রশাসনিক নেতৃত্ব বলে। আচ্ছা, এরপর আছে একনায়কতান্ত্রিক নেতৃত্ব। একনায়কতান্ত্রিক নেতৃত্ব অর্থাৎ একনায়কতন্ত্রের কথা বলা হয়েছে। এক জাতি, এক দল, এক নেতা। একনায়কতন্ত্রের মূল কথাই হলো এক জাতি, এক দল, এক নেতা। অর্থাৎ একজন ব্যক্তির শাসনই ওখানে প্রধান, একটিমাত্র দলই ওখানে প্রাধান্য পায়। একনায়কতন্ত্রে জনগণের সম্মতিকে তোয়াক্কা করা হয় না। এ ধরনের নেতৃত্বকে বলা হয় একনায়কতান্ত্রিক নেতৃত্ব। যেমন জার্মানির হিটলার ছিলেন, ইতালির মুসোলিনি, স্পেনের ফ্রাঙ্কো ইত্যাদি, এনারা ছিলেন একনায়কতন্ত্রের উজ্জ্বল উদাহরণ। এনারা ছিলেন একনায়কতন্ত্রের উদাহরণ। এরপর গণতন্ত্র। গণতন্ত্র জনগণের শাসন। গণতন্ত্রের পেছনে রয়েছে জনগণের সমর্থন, অর্থাৎ এখানে আলোচনা সমালোচনা করার সুযোগ রয়েছে। উদাহরণস্বরূপ এখানে দাঁড় করা যায় সংসদীয় গণতন্ত্র। এ ধরনের নেতৃত্ব তৈরি হয় জনগণের সমর্থনে। এ ধরনের নেতৃত্বকে বলা হয়, আর নির্বাচনটা হয় গণতান্ত্রিক ভিত্তিতে, জনগণের সমর্থনে এবং নির্বাচন হয় গণতান্ত্রিক ভিত্তিতে। এরপর সর্বাত্মকবাদী নেতৃত্ব। সর্বাত্মকবাদী রাষ্ট্রে এ ধরনের নেতৃত্ব দেখা যায়। এছাড়া এমনকি আমলাতন্ত্রের এইরূপ নেতৃত্ব দেখা যায়। একজন আমলাকে সর্বাত্মকবাদী নেতা বলা হয়, কেননা তারা কিছু নিয়মকে বিনা প্রশ্নে পালন করে। কিছু কিছু নিয়ম আছে যারা যে নিয়মগুলো তারা বিনা প্রশ্নে, কোনো প্রশ্ন ছাড়াই পালন করে। আইন কানুনের প্রতি তারা এতই আনুগত্য যে
অযৌক্তিকভাবে নিয়মকানুন অন্ধের মতো মান্য করেন। এনারা ঊর্ধ্বতনের প্রতি অত্যন্ত বিনীত এবং অধস্তনের প্রতি প্রভুসুলভ আচরণ করেন। এই সর্বাত্মকবাদী নেতৃত্ব। তাহলে আমরা নেতৃত্বের প্রকারভেদ সম্পর্কে জানলাম। এবার আমরা আলোচনা করব নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী। নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী, এখানে প্রথমেই ব্যক্তিত্বের কথা বলা হয়েছে। নেতাকে হতে হবে গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী। নেতার চরিত্রে নমনীয়তা, তারপর তাকে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী হতে হবে এবং জনগণ যেন তার প্রতি আকৃষ্ট হয়। বুদ্ধিমত্তা, নির্বোধ ও বুদ্ধিহীন মানুষ কখনো নেতা হতে পারেন না। নেতাকে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হতে হবে, কারণ তার বুদ্ধিমত্তা দিয়ে যাবতীয় সমস্যার যেন সমাধান তিনি করতে পারেন। মানসিক ও দৈহিক সুস্থতা, নেতাকে মানসিকভাবে এবং দৈহিকভাবে সুস্থ হতে হবে, কারণ সুস্থ দেহে সুস্থ মন বিরাজ করে। আর কষ্টসাধ্য কিছু কষ্ট সহিষ্ণু কর্মদক্ষতার জন্য সুস্থতা অত্যন্ত জরুরি। অভিজ্ঞতা, নেতাকে অভিজ্ঞ হতে হবে, কারণ নেতার সাফল্য অসাফল্যের উপর জাতির সাফল্য এবং অসাফল্য নির্ভর করে। শিক্ষা, নেতাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষা ছাড়া কিন্তু নেতা যাবতীয় সমস্যার সমাধান করতে পারবে না বা পারেন না। তাকে জাতীয় বিষয়ে, আন্তর্জাতিক বিষয়ে, রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, তবেই সে যাবতীয় সমস্যাগুলো সমাধান করতে পারবেন। দূরদৃষ্টি, নেতাকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। অতীতের আলোকে বর্তমান, আবার বর্তমানের আলোকে ভবিষ্যতে করণীয় স্থির করতে হবে। নেতা আজকে এখানে দাঁড়িয়ে ভবিষ্যতে কি হতে পারে সে সম্পর্কে তার ধারণা থাকতে হবে। এজন্য নেতাকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। চারিত্রিক কঠোরতা ও কোমলতা, চারিত্রিক কঠোরতা ও কোমলতা, নেতাকে কখনো কখনো কঠোর হতে হবে, আবার কখনো কখনো কোমল হতে হবে। নেতার কোমলতা নেতার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবে, আর কঠোরতা নেতার প্রতি শ্রদ্ধাবোধ, আনুগত্যবোধ, শৃঙ্খলাবোধ এগুলো থাকলে কঠোরতার কারণে এগুলো মেনে চলবে। তারপর বাগ্মিতা ও উত্তম শ্রোতা, নেতা যেমন বাগ্মী হবেন তেমনি আবার উত্তম শ্রোতাও হবেন। তার বক্তব্য গুণী, জনগণ তাকে ভালোবাসবে, আবার অন্যের বক্তব্য শুনে সেইভাবে তার সেই প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে তিনি গ্রহণ করবেন। নিরপেক্ষতা, নেতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কথাগুলো শুনবেন এবং নিরপেক্ষভাবে সেগুলো সমস্যার সমাধান করবেন। ন্যায়নীতি পরায়ণ, নেতা হবে ন্যায়নীতি পরায়ণ। ন্যায়নীতির প্রশ্নে নেতা থাকবেন অনড় এবং অটল। উদারতা, নেতাকে উদার হতে হবে, নেতাকে হতে হবে বিশাল মনের অধিকারী এবং তাকে উদার হতে হবে, যেন তার কঠোরতা, কোমলতা, উদারতা এগুলোকে জনগণ তার প্রতি কী হয়, আকর্ষিত হয়। কথা ও কাজের মিল, নেতাকে কথার সাথে কাজের মিল রাখতে হবে, কথার সাথে কাজের মিল রেখে চলতে হবে। যোগ্য নেতা কখনোই মিথ্যা প্রতিশ্রুতি দেয় না বা জনগণের সাথে প্রতারণা করে না। যোগ্য নেতা কখনোই জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না এবং জনগণের সাথে কখনোই প্রতারণা করবেন না। দায়িত্ববোধ, নেতাকে অবশ্যই দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে। তার উপর গুরু দায়িত্ব অর্পিত হয়, সেজন্য তার দায়িত্ব সম্পর্কে সবসময়ই সচেতন থাকতে হবে। আত্মসংযম, নেতাকে হতে হবে আত্মসংযমী। ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে জাতীয় স্বার্থকে, সাধারণ স্বার্থ বা সামাজিক স্বার্থের কথাকে প্রাধান্য দিতে হবে।
তার ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিতে হবে, তাকে আত্মসংযমী হতে হবে। স্বার্থহীন নেতাকে আত্মস্বার্থহীন আসক্তিমুক্ত হতে হবে। নেতা যেন কোনো লোভ লালসা যেন তাকে করতে না পারে, লোভ লালসা যেন তাকে ছুঁতে না পারে, তাকে আত্মস্বার্থহীন হয়ে কাজ করতে হবে, দেশের স্বার্থে কাজ করতে হবে, সাধারণ স্বার্থে কাজ করতে হবে নেতাকে। তাহলে এই গুণগুলো নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী। এরপর আছে স্থানীয় উন্নয়নে স্বেচ্ছাসেবী সংস্থা এনজিওর ভূমিকা। স্থানীয় উন্নয়নে স্বেচ্ছাসেবী সংস্থা এবং এনজিওর ভূমিকা। এনজিওর পূর্ণরূপটা আমি লিখে দিচ্ছি এখানে। আচ্ছা, এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনজিওর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। বর্তমানে এনজিও একটি বহুল প্রচলিত একটি শব্দ। এনজিও একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এবং উন্নয়নমুখী একটি সংগঠন। এনজিওগুলো বিভিন্ন উন্নয়নমুখী কাজে, যেমন নারীর ক্ষমতায়নে, তারপর গ্রামীণ এলাকায় কিছু ঋণ দিয়ে, তারপর টিকাদান কর্মসূচি আছে, শিশুদের যে টিকাদান কর্মসূচি চলে সেই সময় এনজিওগুলো সরকারি উদ্যোগের পাশাপাশি এনজিওগুলো এই রকম উন্নয়নমূলক কাজে সাহায্য করে থাকে। এর জন্য এনজিও কিন্তু এনজিওগুলোর প্রতি সরকারের কিন্তু ভূমিকা, অর্থাৎ সরকার এনজিওগুলোকে মেনে নিয়েছে। বিশেষ করে বাংলাদেশ সহ উন্নয়নশীল রাষ্ট্রে এনজিওগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ এখানে মানব সম্পদকে কাজে লাগিয়ে মানব সম্ভাবনাকে জাগিয়ে তুলছে এনজিওগুলো। সেজন্য এনজিওগুলো কিন্তু বেশ অগ্রণী ভূমিকা পালন করছে এই কাজগুলোর দিকে, এবং সরকারও কিন্তু এনজিও কার্যগুলোকে মেনে নিয়েছে। আচ্ছা, এরপর অনেক সময় দেখা যায় যে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বা গ্রামীণ যেতে চান না বা আগ্রহ দেখান না। সেক্ষেত্রে দাতা সংস্থাগুলো এনজিওগুলোর দ্বারস্থ হয়। দাতা সংস্থাগুলো এনজিওগুলো দ্বারস্থ হচ্ছে এবং এনজিওগুলো কিন্তু তাদের যে কর্মগুলো আছে, কাজকর্ম, সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এজন্য এনজিওগুলোকেও সরকার মেনে নিয়েছে, এনজিওগুলোর কাজকর্মকে সরকার মেনে নিয়েছে। এই ছিল আজকের আলোচনা। আমি আরেকটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাই এই অধ্যায়ের কিছু ক্লাসে কিছু বিষয়ে, যেহেতু তোমাদের সাথে আমার ফেস টু ফেস কথা হচ্ছে না, শিক্ষার্থীরা কিছু বিষয় জানতে চাই, সেই দু একটা জিনিস আমি বোর্ডে তুলে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করবে। ম্যান্ডেট, নির্বাচক মণ্ডলী, সুশীল সমাজ, আচ্ছা, কিছু শব্দ আছে যেগুলো শিক্ষার্থী জানতে চায়, তো আমি বোর্ডে তুলে দিচ্ছি তোমাদেরকে বোঝার সুবিধার্থে। এই অধ্যায়েরই ম্যান্ডেট হলো ভোটারগণ বা ভোটদাতাগণ কর্তৃক প্রতিনিধিকে প্রদত্ত ক্ষমতা, অর্থাৎ জনগণের কাছ থেকে লাভ করে। ভোটারগণ বা ভোটদাতাগণ কর্তৃক প্রতিনিধিকে প্রদত্ত ক্ষমতা ম্যান্ডেট। নির্বাচক মণ্ডলী এখানে একজন ভোটার সমান নির্বাচক,
একজন ভোটার নির্বাচক, আর সকল ভোটারের সমষ্টি, সকল ভোটারের সমষ্টিকে বলা হয় নির্বাচক মণ্ডলী। নির্বাচক আচ্ছা, এখানে একজন ভোটারকে বলা হয় নির্বাচক, সকল ভোটারের সমষ্টিকে বলা হয় নির্বাচক মণ্ডলী। তাহলে নির্বাচক মণ্ডলী সকল ভোটারের সমষ্টি। সুশীল সমাজ, সুশীল সমাজ অনেকে বোঝে না, প্রশ্ন করে। সুশীল সমাজ হলো রাজনীতি সচেতন মধ্যবর্তী শ্রেণী। সুশীল সমাজ মানে রাজনীতি সচেতন মধ্যবিত্ত শ্রেণী। আমলা, আমলা বলা হয় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলা হয় আমলা, আর আমলাদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে বলা হয় আমলাতন্ত্র। এই অধ্যায়ের এই ইয়েগুলো শিক্ষার্থী প্রশ্ন করে, তো আমি তোমাদের এই অধ্যায়ে যখন পড়তে যাবে পড়ার সুবিধার্থে বোর্ডে উঠাই দিলাম, তোমাদের যেন সুবিধা হয় পড়তে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি এই অধ্যায়টি থেকে তোমরা একটা স্পষ্ট ধারণা পেয়েছো। তো আমাদের আয়োজন তখনই সার্থক হবে যখন তোমরা ক্লাসগুলো ফলো করে বাসায় সুন্দরভাবে পড়াশোনা করবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।